সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলা নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আজকে আমাদের বিশেষ আয়োজন, আর আয়োজনের বিষয়বস্তু হলো ডাকসু নির্বাচন 2025। আর এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ছাত্রদলের প্যানেলের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরকানুল ইসলাম রূপক। রূপক, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা শুরুই করব ডাকসুতে আপনাদের আসলে এই যে দৌড়াদৌড়ি শুরু করেছেন ভোটারদের কাছে, অর্থাৎ শিক্ষার্থীদের কাছে, কি মেসেজ নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা যেহেতু আদর্শের ভিত্তিতে রাজনীতি করি এবং বাংলাদেশ পন্থে আমরা বিশ্বাস করি, আমাদের মেইন যেটা মেসেজ, আমরা বাংলাদেশপন্থী রাজনীতির আদর্শটাকে আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পৌঁছাতে চাই। এটা আমাদের হলো মেইন মেসেজ। এখন যে বিষয়টা হলো, সেক্ষেত্রে গিয়ে আমরা মোটামুটি একটা গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা রাজনীতির যেটা পরিবেশ আসলে বাংলাদেশে দীর্ঘ 17 বছর বিলীন ছিল, আমরা সেই পরিবেশটা আসলে ফিরিয়ে আনতে চাই। সেই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সবার সাথে ইন্টারাকশন করছি এবং আসলে আমরা ভালোই তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি এবং তাদের আসলে যে মতামত সেগুলোকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের সব কিছু প্ল্যান করতেছি। আর আরেকটি বিষয়, যে এই যে ছাত্রদের কাছে যাচ্ছেন, বিভিন্ন হলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আপনারা গণসংযোগ করছেন, পালসটা কি বুঝতে পারছেন? পালসটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ আসলে যে ফেসবুক কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে যে একটা আন্ডার এস্টিমেট করে, সেটা আসলে পুরোটা একটা ভ্রান্ত ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে বলতে গেলে মোর দেন স্মার্ট। এটা আমি কেন বলছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপের এবং বিভিন্ন মিম পেজ, যারা আসলে বিভিন্ন ছাত্র সংগঠন, যাদের রাজনীতির মডেলে হইতেছে মিম পেজ এবং রিমার কেন্দ্রিক, তাদের এই ছড়ানো রিমারগুলোর উপর বেস করে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান হয়তো পলিটিক্যালি অতটা বেশি অ্যাওয়ার্ড না, তারা হয়তো বাস্তবতা জিনিসটা বুঝতেছে না। তো সেই জায়গা থেকে আসলে আমরা যখন প্রতিটা হলে এবং বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের সাথে যখন আমরা ইন্টারাকশন করছি, আমরা যেটা পাইলাম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন। আসলে তারা বাংলাদেশের রাজনীতিটা আসলে ফিল করে, তারা বাংলাদেশ পন্থার রাজনীতিটাকে ধারণ করতে চায় এবং তারা এই জিনিসটার উপর বেস করে তারা সামনের পথগুলো আগাতে চায়। আমরা মোটামুটি দেখলাম, আমরা যখন প্যানেল ভিত্তিক যখন বিভিন্ন হলগুলোতে যখন আমরা ভিজিট করছি, মোটামুটি ছাত্রদের মধ্যে একটা ক্রেজ। প্রতিটা হলগুলোতে আপনারা তো নিউজ কভার করেন, মোটামুটি দেখবেন যে প্রতিটা হলে যে পরিমাণ ক্রেজ, ওরা সাদরে আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে, তারা আমাদের সাথে মতামত শেয়ার করতেছে, আমাদের মতামত তারা নিচ্ছে এবং আমরা আমাদের নির্বাচন কেন্দ্রিক যে প্ল্যানগুলো পরিকল্পনাগুলো আমরা সাজিয়েছি, তারা সেগুলোর মোটামুটি তারা অ্যাকসেপ্ট করে এবং সেগুলোর সংযোজন বিয়োজন করার জন্য যা তাদের শেয়ার করা থাকবে সেগুলো আমাদের সাথে শেয়ার করতেছে। মোটামুটি আমরা যেটা বলতেছিলাম যে আমরা প্যানেল ভিত্তিক যখন বিভিন্ন হলগুলোতে মুখ করছি, আমরা ভালোই সারা পাচ্ছি, আমরা এক্সপেকটেশনের চেয়ে ভালো সারা পাচ্ছি। আচ্ছা, এই যে সারাটা পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা বিগত দিনে কাজ করেছেন 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে বা হলগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখন দেখেন, প্রথম যে বিষয়টা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু 5 আগস্টের পর আমরা যেরকম চিন্তা চেতনা থেকে আমরা বাংলাদেশটার স্বাধীনতার পর আমরা যেরকম মুভ দেওয়া শুরু করছিলাম, সেরকম রেসপন্স কিন্তু পজিটিভ রেসপন্স কিন্তু আমরা প্রথম দিকে পাই নাই। আমাদের বিরুদ্ধে প্রথমত রিউমার ছড়ানো হয়েছে, প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, আমাদের বিরুদ্ধে আপনার অনলাইনে মব সৃষ্টি করা হয়েছে, আমাদের বিশেষ করে আমাদের জন্য বিভিন্ন হলে মব সৃষ্টি করা হয়েছে, আমাদের কার্যক্রমকে প্রতিনিয়ত তারা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। এবং আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পোস্টার যখন আমরা 71 হলের সামনে যখন সারিয়েছিলাম, তখন এই পোস্টারগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমরা যখন হল কেন্দ্রে যখন ছাত্রদলের ব্যানারে বিভিন্ন কার্যক্রম যখন আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিনিয়ত বাধার সম্মুখীন কিন্তু হয়েছি। তো সেই একটা জায়গা থেকে কিন্তু আমরা ওপেনলি কোনো এ ধরনের কোনো রকম কাজকর্ম কিন্তু আমরা করতে পারি না। তবে আমরা যেই কাজটা করেছি, আমরা আসলে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা মনে করি ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কোনো কর্পোরেট অর্গানাইজেশন না, সেটা একটা পলিটিক্যাল অর্গান। আমাদের দায়িত্ব হইল শিক্ষার্থীদের মধ্যে যে আলোচিত বিষয়, সেই আলোচিত বিষয়গুলোকে পয়েন্ট আউট করে প্রশাসনকে পৌঁছে দেওয়া, দাবি উত্থাপন করা। আমরা প্রশাসনের কাছে প্রেশার ক্রিয়েট করা, আমরা প্রশাসনের কাছে এই দাবিগুলো পৌঁছে দেবো এবং সেটা প্রশাসনের কাছ থেকে আমরা আদায় করে নিব। যদি আপনি একটা ছাত্র সংগঠন যদি নিজ তাগিদের ছাত্রদের বিভিন্ন রকম সমস্যা, যেগুলো আপনার অনেক সমস্যা যেগুলো প্রশাসনের আওতার মধ্যে পড়ে, সেগুলো প্রশাসন করবে, আমি কেন এই কাজগুলো করব? এগুলো দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ছাত্র সংগঠন রেসে থাকার জন্য নিজ তাগিদেই বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং ম্যানেজ করে এই জিনিসটা করতে, এটা কিন্তু চাইলে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল করতে পারে, কিন্তু আমরা করি না। কারণ আমরা বিশেষ করে ফোকাস করছি যে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটা মিথ,
যে এই একটা লুফ যে আপনার শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের যে সমস্যা সেগুলো নিয়ে কাজ না করার যে একটা মেদ, যে একটা আপনার দীর্ঘদিনের একটা জটতা, আমরা সেটা ভাঙানোর জন্য মেইনলি আমরা ফোকাস করছিলাম। সুতরাং আমরা কাজ করছি, আমরা মেইনলি আমরা প্রশাসনের কাছ থেকে আদায় করে নেওয়ার কাজটা মেইনলি করছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে ভয়েস রেজ করছি এবং সেটা প্রশাসনের কাছ থেকে আদায় করে নেওয়ার কাজটা আমরা মেইনলি করছি। সেখানে কতটা সফল হয়েছিলেন? সেখানে আমরা পুরোপুরিটা সফল। যেমন আমরা প্রথমত আপনার সে জায়গায় আমরা কিছুটা অবশ্য ব্যর্থ। সেটা ব্যর্থ এই কারণে যে প্রশাসন আমাদের কিছু কথা এটাকে ব্যর্থতা বলা যাবে না, এটা ব্যর্থতা বলা যাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যেই থাকে, প্রক্রিয়ার মধ্যে থাকে। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে আমাদের কিছু বিষয় ইগনোর করেছে। যেমন আপনি যখন দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 15 জুলাই যখন হামলা করা হয়েছে, ওই হামলাটাকে ডিফেন্ড করছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতে ওই নীল দলের শিক্ষকরা বহমান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা দাবির প্রেক্ষিতে জানিয়ে এসেছি, নীল দলের যারা শিক্ষক, যারা আমাদেরকে অত্যাচার নিপীড়নের প্রত্যক্ষ মদত দিয়েছে ছাত্রলীগকে, তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করেন। তারা কি করে থাকে এখনো প্রশাসন? এখন পর্যন্ত তারা বিভিন্ন ডিপার্টমেন্টের একদম আগে যেরকম ছিল সেইভাবে কিন্তু তারা এক্সিস্ট করছে, বহাল তবিয়তে আছে। সেই একটা জায়গায় আসলে আমরা খুব বেশি হতাশ হচ্ছি। এই একটা জায়গায় আমরা আসলে ব্যর্থ, কারণ প্রশাসনকে আমরা আমাদের কথা, আমাদের দাবিগুলো উত্থাপন করার পরেও কিন্তু সমস্যাটা আমি আসলে দেখতেছি না। সমস্যাটা আমার কাছে মনে হয় যে আসলে প্রশাসনের একটা সদিচ্ছার অভাব। প্রশাসন আসলে এক্ষেত্রে কেন এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে না বা প্রশাসন কার্যকরী কেন পদক্ষেপ নিচ্ছে না, সেই বিষয়টা আসলে আমাদের বোধগম্য নয়। না, আপনি দেখেন মোটামুটি আপনি বিভিন্ন দাবি হয়তো আপনি বাস্তবে না করতে পারেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনার আমলাতান্ত্রিক জটিলতা বলেন বা প্রশাসনিক জটিলতা, এগুলো থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি ছাত্রলীগের এখন পর্যন্ত বিভিন্ন হলে ছাত্রলীগ এক্সিস্ট করতেছে। এটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়ে আসছি। ছাত্রলীগ আমরা এখন পর্যন্ত হলে একটি বিষয় আসলে এটি না বললেই নয়, কারণ আমরা জানি যে বিগত জুলাই আন্দোলনে অনেক শিক্ষক পুরোপুরি সরাসরি দালালের ভূমিকায় ছিলেন। একজন শিক্ষক, একজন দালাল তো আর শিক্ষক হতে পারেন না, তাকে যদি শিক্ষকতার মানদণ্ডে বিচার করা হয় তাহলে নিশ্চয়ই তিনি শিক্ষক নন। আর যারা শিক্ষক, যারা এই দালালের পথ বেছে নেননি, তারা থাকবেন, তারা যে আদর্শেরই হোক না কেন, সেটি একটি বিষয়। আর যারা সরাসরি দালালের ভূমিকায় ছিলেন, যারা বলেছেন, নির্দেশ দিয়েছেন যে তারা বোর্ড অফ শিক্ষকদের বোর্ডের মিটিংয়ে কিংবা প্রশাসনিক বৈঠকে যারা বলেছেন, নির্দেশ দিয়েছেন যে শিক্ষকদেরকে গুলি করে সরানো হোক, এই ধরনের কথাও তো আমরা জেনেছি। এই ধরনের শিক্ষক তো থাকার কথাই নয়। এটা আপনার মোটামুটি বলতে গেলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীদের এই একটা বিষয় নিয়ে অনেক বেশি কনসার্ন, কিন্তু কনসার্নগুলোকে আমরা আসলে লিখিত আকারে উত্থাপন করার পরও এই বিষয়টিকে আপনাদের ইশতেহারে এনেছেন। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করবেন। আমাদের ইশতেহার এখন পর্যন্ত রেডি হয়নি, আমরা ইশতেহার নিয়ে কাজ করতেছি। অবশ্যই আমরা এই বিষয়গুলোকে ইশতেহারে নিয়ে আসবো। এবং সবচেয়ে আপনার কথা হইলে, আমরা কিছুদিন আগে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা 7টি দফা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছি। ওই দাবি আপনার ওই যে দফা আমরা জমা দিয়েছি, ওখানে কিন্তু স্পষ্ট এবং প্রথম দফাটাই ছিল এইটা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা শুরু থেকে সরব ছিলাম এবং 5 আগস্টের পর থেকে আমরা এই একটা বিষয়তে আমরা মূলত ফোকাস করতেছি এবং এই বিষয়টাতে আমরা মোটামুটি অন্যান্য ছাত্র সংগঠনগুলো আসছে আমরাই বেশি এটাতে এই একটা বিষয়ে ফোকাস করতেছি। কারণ আমরাই তো আসলে দিন শেষে আমরাই তো বেশি জুলুমের শিকার। তারা যখন আপনার আপনার যে নীল দলের যারা শিক্ষক, যারা আসলে আপনার ছাত্রলীগের জুলুমকে বৈধতা দিয়েছে, তারা আমাদের ছাত্রলীগ তো পুরোপুরি আমাদেরকে একদম বলতে গেলে আমাদের উপর অনেক বেশি, তারা শুধু পারে নাই আমাদের উপর কিলিং মেশিন পরিচালনা করতে, তারা সব রকম ডিপেন্ড কিন্তু আমাদের উপর। অবশ্যই সেটি আমরা সবাই অবগত। আমাদের আক্ষেপ যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানানোর পরেও আমাদের উপর নির্যাতনকারী জুলুমকারী শিক্ষকগুলোকে আমরা, আমাদের উপর যারা জুলুম করেছে তাদেরকে বৈধতা দানকারী শিক্ষকগুলোকে আমরা এখন পর্যন্ত তাদের নিজস্ব স্থান থেকে আমরা কিন্তু। তাহলে আপনাদের ইশতেহারে কি বিষয়টি থাকবে যে এটি নিয়ে আপনারা কাজ করবেন এবং প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করবেন যে কেন তারা আছে বা আসলে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এই বিষয়টা আমরা যেহেতু আপনাকে প্রথমে আমি অভিহিত করছি, এটা আমরা দফা আকারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দিয়েছি এবং ইশতেহারের কাজটা আসলে এখন আমাদের চলমান না। সেখানে কি আপনি নিশ্চয়ই উল্লেখ করবেন? আমি প্রথমত বিষয় যেটা হলো, আমি তো ক্যারিয়ার উন্নয়ন বিভাগ সম্পাদক, আমার কাজ হইতেছে আপনার ক্যারিয়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেগুলো সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে এবং সেই দফাগুলো আমার ডাকসুর আমাদের যে পরিচালনা সেল তাদের কাছে জমা দেওয়া। এই বিষয়গুলো আপনাদের যে প্যানেল সদস্য যারা আছেন তারা তো অবগত, অবশ্যই অবগত, এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমরা অবশ্যই অবগত এবং আমরা এই বিষয় নিয়ে সামনেও কাজ করবো ইনশাআল্লাহ। অবশ্যই, ধন্যবাদ। আমি আরেকটি বিষয়, যে আমার জানা নেই যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার পরে যদি আমরা বলি যে এরকম কোনো প্রেক্ষাপট আসছে কিনা যে সরকারি দলবিহীন ডাকসু নির্বাচন, অর্থাৎ সবার জন্য একটা সমান মাঠ, কারোর কোনো ভীতি নেই, সবাই ভোটারদের কাছে যাচ্ছে, হারার আশঙ্কা নেই, একটা সুন্দর নির্বাচন হবে, এরকম একটা আস্থা তো অন্তত আছে। আপনাদের আস্থার কারো ঘাটতি নেই আমি যতদূর জানি, এরকম একটি প্রেক্ষাপট।
এখানে চ্যালেঞ্জটা কিন্তু ভিন্ন। কে জিততে পারে, মানে কে জিততে পারে এই প্রতিযোগিতা। তো এইরকম প্রেক্ষাপটে আপনি এটাকে একটি ভিন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? অবশ্যই একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ এই প্রথম মোটামুটি আপনি বলতে পারেন যে আপনার 91 ডাকসুর পরে অনেকদিন পর, যেহেতু 18 সালে যেটা ডাকসু নির্বাচন হয়েছে, ওখানেও কিন্তু মোটামুটি আপনার 19 সালে সম্ভবত, হ্যাঁ সরি 19 সালে, ওখানে কিন্তু আমরা দেখেছি ওখানে একটা দল ছিল এবং তারা কিন্তু আধিপত্য করছে, তারা ভোট বাক্স পাওয়া গেছে, বাগানে পাওয়া গেছে এবং ওই জায়গায় কিন্তু আপনার ছাত্রলীগের মনোনীত প্যানেল যারা যারা ছিলেন তারা কিন্তু একটা একক সত্ত্ব আধিপত্য দেখিয়েছে। এবং বিশেষ করে আমি একটা ঘটনা উল্লেখ করবো, আপনার এসএম হলে যে ছাত্রলীগের প্যানেল ছিল, ওখানে আপনার জুলিয়াস সিজার তালুকদার, তিনি এখন বর্তমানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্বাচন করার জন্য ফর্ম নিয়েছেন। তার বিরুদ্ধে এতগুলো এলিগেশন জমা দিয়েছে। আপনার যেমন ধরেন, সে আমাদের একটা শেখ ইমিয়াপু, তাকে কিন্তু সে নির্বাচনের প্রচারণার সময় ডিম মেরেছে। এবং আমাদের খন্দকার অনিক ভাই, তারপর হইতেছে আমাদের নাসিরুদ্দিন শাওন ভাই, ওনারা যখন যখন নির্বাচনের প্রচারণার কাছে গেছেন, সেই জুলিয়াস সিজারের নেতৃত্বে ছাত্রলীগের একটা প্যানেল তাদের উপর প্রত্যক্ষভাবে হামলা করেছে। এই প্রত্যক্ষভাবে হামলাকারী একজন ছাত্রলীগের ক্যাডার, সে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ডাকসুতে নির্বাচনের জন্য বিপি পদে। এটি তো দেখলাম আজকে ব্রিফিংও করেছেন একটি অংশ শিক্ষার্থীদের। ওইটা আমাদের পদক্ষেপ বলতে আমরা এই বিষয়টা নিয়ে আমরা এখন পর্যন্ত সোচ্চার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার জানিয়ে আসছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই একটা স্পেসিফিক ইস্যুতে কেন কর্ণপাত করতেছেন আমি আসলে বুঝতেছি না। এখন আপনি যে বিষয়টা বললেন যে আসলে আদর্শের লড়াইয়ের মধ্যে আসলে কারা টিকে থাকবে, আপনি প্রথমত একটা জিনিস দেখবেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা কিন্তু বাংলাদেশপন্থী রাজনীতিটা করি। বাংলাদেশপন্থী রাজনীতি করতে গিয়ে আমাদের রাজনীতিতে মোটামুটি আপনি হিসাব করতেন বাংলাদেশের সকল ক্যাটাগরির মানুষ, সেটা আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু আমাদের রাজনীতিটাকে পছন্দ করে এবং আমাদের রাজনীতির সাথে তারা কিন্তু যুক্ত। আমরা ইনক্লুসিভ রাজনীতি বিশ্বাসী। এই একটা জায়গায় কিন্তু দেখবেন আপনি বাংলাদেশের যারা অন্য রাজনৈতিক সংগঠন যারা আছে, তারা কিন্তু এই একটা জায়গায় কিন্তু পিছিয়ে আছে। যেমন আপনি ইসলামিক কিছু সংগঠন দেখবেন, ওরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডাবল স্ট্যান্ডার্ড ফলো করতেছে, তারা ধারণ করতেছে একটা, প্রচার করতেছে আরেকটা। তো এই যে একটা মিসলিডিং ইনফরমেশন, এই যে তাদের মধ্যে একটা ইনক্লুসিভনেস না থাকার পরেও যে ইনক্লুসিভ তারা মানুষের সামনে দেখাচ্ছে, এগুলো তো নিছক ভণ্ডামি। এই জিনিসগুলো আসলে সাধারণ শিক্ষার্থীরা বুঝে। সাধারণ শিক্ষার্থীরা আসলে দিন শেষে যারা বাংলাদেশপন্থী রাজনীতিটা করে তাদেরকে অ্যাকসেপ্ট করবে, এবং যারা মিলে ডাবল স্ট্যান্ডার্ডগিরি করে তাদের সৎ উদ্দেশ্যকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে, তাদেরকে আস্থা করে ছুড়ে ফেলে দিবে। এখন আপনি যে বিষয়টা আপনি একটা বিষয় যেটা বললেন, আমরা আসলে আমাদের জিতের আসলে সম্ভাবনা কতটুকু, আমরা আসলে পূর্ণ আশাবাদী। আমরা এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বাইরে আমরা কোনো কাজ করিনি। প্রথম কথা হইল, সাধারণ শিক্ষার্থীরা প্রথম দাবি ছিল ছাত্রদলের নেতাকর্মীদের রানিং শিক্ষার্থীদের মধ্যে দিয়ে নেতৃত্বটা পরিচালনা হোক। সে জায়গায় আপনি দেখবেন আমাদের যারা সিনিয়র নেতাকর্মী, আমাদের যারা সিনিয়র ভাইরা, তারা কিন্তু মুহুর্মুহু ক্যাম্পাসে যখন ক্লাস করতেছে তখন ছাত্রলীগ দ্বারা নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই 6 বার জেল কেটেছেন। আমার নাসিরুদ্দিন শাওন ভাই, তিনি আপনার 12টা মামলার আসামি, তিনি 3 বার জেল কেটেছেন। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী জেল জুলুম নির্যাতনের উপর দিয়ে গেছে। তারা এত পরিমাণ স্যাক্রিফাইস, তারা ঠিকমতো ক্লাস করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো আপনার বেসিক যেগুলো নিডস, তারা কিন্তু একটাও কিন্তু ফিল আপ করতে পারে নাই। এরপরেও তারা এই রাজনীতি এটাকে টিকিয়ে রেখে প্রফেশন হিসেবে নিয়ে এটার পিছনে শ্রম দিয়ে তারা কিন্তু টিকেছিল। এখন বিষয় যেটা আসলো, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে রানিং স্টুডেন্টদের হাতে ক্ষমতাটা ফিরিয়ে দিবে, এবং সেই সুবাদে কিন্তু আমাদের ডাকসু প্যানেলটা আপনি দেখবেন সবাই কিন্তু রানিং ছাত্র, বা রানিং ছাত্রের কাছাকাছি, এবং সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারিকেও প্রার্থী করা হয় না। এই একটা জিনিস দেখেন, আমাদের যারা সিনিয়র আছেন তাদের এত ত্যাগ তিতিকা, তারা কিন্তু স্যাক্রিফাইসের পর নতুন করে আরেকটা জিনিস স্যাক্রিফাইস করছেন। তারা বলতেছেন হ্যাঁ, শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আপনারা কি দেন, কমিটি দেন। এবং দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটা বৃহৎ একটা সংগঠন, আভ্যন্তরীণ ঘূর্ণদল কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু হয়। একমাত্র দেখবেন আমাদের ডাকসুল প্যানেলটা ঘোষণার পর নতুন নেতৃত্ব যখন আসছে, আমাদের সিনিয়র বাইরে এত ত্যাগ তিতিকা থাকার পরও তারা কিন্তু সাদরে আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন। তারা স্যাক্রিফাইস তো আগে করেছেন 17 বছর, এবার নতুন করে তারা আরেকটা স্যাক্রিফাইস করেছেন। নিজেদের যে অর্জন, নিজেদের যে ত্যাগ তিতিকা সবকিছু তারা বিসর্জন দিয়ে আমাদেরকে সাদরে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এবং আমাদের জন্য তারা মাঠে নেমেছেন, কাজকর্ম করতেছেন। তো সেই একটা জায়গায় আসলে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে মতামত, সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া, সেটাকে আমরা প্রাধান্য দিয়ে কিন্তু আমরা মুখ করতেছি। ধন্যবাদ। আমার সবশেষ প্রশ্ন, ধরুন আপনি জিতে গেলেন বা আপনার প্যানেল জিতে গেল, যারা পরাজিত হবে তাদেরকে কি বাদ দিয়ে কাজ করবেন? এক, ধরুন জিতে গেছেন আপনি, মানে পরাজিত হয়েছেন, তাহলে যারা বিজয়ী হবে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে তারা কারচুপি করে, কিংবা আসলে আমরা তো একটা পজিটিভ
বাংলাদেশের দিকে যায়। বুঝতে পারছি। এখন দেখেন, আমরা 5 আগস্টের পর থেকে সবচেয়ে ইনক্লুসিভ রাজনীতিটা করছি আমরা কোনো একটা পজিটিভ কাজ করেছি, সেটাকে নেগেটিভলি ন্যারেটিভ দাঁড় করে আমাদের বিরুদ্ধে মবকৃষি করা হয়েছে, তারপর আমরা তাদের বিরুদ্ধে কোনো আমরা এটি দেখেছি যে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই দেওয়া হয়নি, এটা আগের কথা। আপনাকে গেলেই সেখানে হামলা চালানো হয়েছে। 2022 সালে যেটা আমরা এফআর হলের গেট দিয়ে যখন আমরা ঢুকতে যাই, তখন আমাদের নাসিরউদ্দিন শাওন ভাই, আমার বন্ধু ইফাত এবং আমাদের আরো ছাত্রদল নেতাকর্মীদেরকে ওখানে একদম প্রতিরোধের মুখে ফেলে দেওয়া হয়েছিল। তারা ওখানে ছাত্রলীগের বিরুদ্ধে টিকে থাকতে যুদ্ধ করেছে, তার একরকম ওখানে তারা মারার সম্মুখীন হয়েছে। এটা হলো আপনার 5 আগস্টের আগের আলাপ। আমি 5 আগস্টের পরের আলাপটা আপনাকে দিচ্ছি। আপনি দেখেন, সবচেয়ে ইনক্লুসিভনেসটা আসলে কাদের সংগঠনের মধ্যে বেশি? আমাদের স্পেসিফিক জাতীয়তাবাদী ছাত্রদলের এগেনস্টে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের বিরুদ্ধে তারা মব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। মুহুর্মুহু আমাদের এগেনস্টে তারা মবক্রেসি করেছে এবং বিভিন্ন রকম মিথ্যা ন্যারেটিভ দাঁড় করেছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোথাকার কোন হারিয়াবাঙ্গার উপজেলার কোন একটা ইউনিয়নের কোন একটা ছাত্রদলের ইউনিটের কর্মী সে কোনো একটা অপরাধ করেছে, সেটা দিয়ে আমাদেরকে টার্গেট করে আমাদেরকে বেশিং করা হচ্ছে। তারপর আমরা তাদের সাথে কোনো রকম মতবিরোধ আমরা তৈরি করি না, আমরা তাদের সাথে মিলেমিশে ছিলাম। মিলেমিশে আমরা কিন্তু যেগুলো আপনার স্পেসিফিক ইস্যু, এই ইস্যুগুলোতে আমরা তাদের সাথে একসাথে কিন্তু কাজ করেছি। এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছি। এবং 5 আগস্টের নির্বাচন, 9 সেপ্টেম্বর নির্বাচনের পর আমরা যদি পূর্ণ প্যানেলে যদি বিজয়ী হই, আমরা তাদেরকে নিয়ে রাজনীতিটা করবো। সেটা আমরা যে রাজনীতি করবো সেটা প্রমাণ কিন্তু এই বিগত 1 বছরে কিন্তু আপনাদের পাওয়ার কথা। আমরা যদি হেরেও যাই, কোনো আপনি যে বলেন মিথ্যা অভিযোগের কথা, আপনি যে বলেন অভিযোগের কথা, আমরা হারলে, এখন দেখেন কনক্রিট যদি কোনো রকম অভিযোগ যদি না আসে, তখন আমরা কেন অভিযোগ করবো? তখন কোনো অভিযোগ করার প্রশ্নই আসে না। কিন্তু যদি পরাজিত হলে, হ্যাঁ বলেন, কিন্তু আমরা যদি পরাজিত হওয়ার যদি পেছনে যদি আপনার কনক্রিট যদি অভিযোগ দেওয়ার মধ্যে যদি কোনো অভিযোগ থাকে, আমাদের বিরুদ্ধে যদি আপনার কোনো রকম রাষ্ট্রীয় ষড়যন্ত্র যদি নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই অভিযোগ করবো। আমরা বৈষম্যের শিকার হবো। তখন আমরা যদি বৈষম্যের শিকার হই, আমরা বিগত 17 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। 5 আগস্টের আপনি যে নির্বাচনের কথা বলতেছেন, নির্বাচনের কোনো রকম যদি কারচুপি বা রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবহার করে যদি আমাদেরকে হারিয়ে দেওয়া হয়, আমরা কি আবার জুলুমের শিকার হবো? সেই জায়গায় আমাদেরকে ভয়েস রেজ করার অধিকার কি আমার নাই? সেটা অবশ্যই। আমরা সেই জায়গায় অবশ্যই সেরকম তথ্য প্রমাণ আপনাদের যদি থাকে, আমরা তথ্য প্রমাণ সাপেক্ষে আমরা কথাবার্তা বলবো এবং আমাদের অভিযোগগুলো উত্থাপন করবো। আরকানুল ইসলাম রূপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যাশা থাকবে যে আপনাদের মতো তরুণ নেতৃত্ব ডাকসুর মাধ্যমে গড়ে উঠবে এবং তারাই আগামী দিনে আমাদের বাংলাদেশের নেতৃত্ব দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন অনেক কষ্ট করে, এজন্য আবারও আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের সেপ্টেম্বর 9 তারিখ আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে আমি ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদকীয় পদের জন্য পদপ্রার্থী এবং আমি সেই পদে নির্বাচন করতেছি। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন আমি কামনা করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাইকে।